হ্যালো আর্মিস অ্যান্ড মাই ডিয়ার প্রিন্সেস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ থেকে তোমাদের জন্য নতুন চমক। আমাকে এই চ্যানেলে তোমরা রেগুলার পাবা। আমাকে চিনতে পেরেছো তো নাকি? আই এম দ্য ওনার অফ ভিকুক ইউফোরিয়া ওটিসেশন। তবে আমি একা না, আমার সাথে আরও নতুন দুইটা ডাবার আছে। আমার ফার্স্ট ডাবার, হাই, আশা করি সবাই ভালো আছো। আমি ডাবিংয়ে নতুন, আশা করি সবার ভালো লাগবে। আমার সেকেন্ড ডাবার, হ্যালো এভরিওয়ান, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো এই হলো আমার নতুন দুই ডাবার। আমি আশা রাখবো যে আমাকে তোমরা এতদিন যেভাবে ভালোবাসা দিয়েছো তাদেরও ঠিক সেভাবেই ভালোবাসবে। ওরা তো নতুন, তাই প্রথমে একটু ভুল ত্রুটি হবে, আশা করবো সবাই মানিয়ে নেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, যে এটা আমাদের সিরিজ একটা গল্প এবং ফেসবুক থেকে নেওয়া। আমি কমেন্টে রাইটারের নামটা লিখে দিব। আমরা এখানে সেই গল্পগুলি ডাবিং করব যেগুলো ফেসবুক থেকে নেওয়া। আমাদের নিজের লেখা কোনো গল্প এখানে দেওয়া হবে না। আর হ্যাঁ, এখানকার এডিটগুলো নর্মাল হবে, আশা করবো সবাই মানিয়ে নেবে। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নির্লিপ্ত চোখের সামনে নতমুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে দেখলোতে। পুরুষটি সম্পর্কে তের স্বামী, একটু পরে যে কিনা তে প্রাক্তন হতে চলেছে। তারপরে কোনা চোখে তাকালো ওদের ওয়েটিং চেয়ারে উঁচু পেট আগলে ধরে বসে থাকা এক রমণীর দিকে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো তের, যার কারণে তে সংসারটা ভাঙলো। আজ সেই নারী তার বিচ্ছেদের সাক্ষী হতে এসেছে। ভাগ্যের সবচেয়ে নির্মম পরিহাস বলতে বোধ হয় এটাই বোঝায়। একটা দীর্ঘশ্বাস তের বুক বিদন্ন করে বের হলো। আজ তার দীর্ঘ 6 বছর নরবরের সম্পর্কে সুতো কাটা হবে, ততটাও নরবরে ছিল না বোধ হয়। কিন্তু হঠাৎ সে ঝড়টা যদি না আসতো। ডিভোর্স পেপারে কলমটা ধরতে যেন জোর পাচ্ছে না তে। জাংশুক তাকিয়ে দেখলো তের চুরি পড়া গোলগাল ফর্সা হাতের কম্পন। ঢোক গিলে চোখ সরিয়ে পাশে আয়ের দিকে তাকালো, যে কিনা সরু চোখে জাংশুকের দিকে চেয়ে আসে। জাংশুক চোখ সরিয়ে নিচু গলায় বলল, আর একবার ভেবে দেখো তে, আয়ুতে তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই। কি হয় একটু কোঅপারেট করলে? জাংশুকের কণ্ঠে স্পষ্ট আকুতি। সামনে দাঁড়িয়ে থাকা চরম মাত্রার ঠকবাজ পুরুষটিকে দেখলোতে ওর এখন জাংশুকের প্রতি সহানুভূতি আসছে। সত্যিটা জানার পর থেকেই বেচারার একটাই মিনতি, একটু মানিয়ে নাও। কেন তে কেন মানিয়ে নেবে? ওর কিসের ঠেকা? জাংশুকের অনুরোধগুলো বহু পুরনো, তাই তের ওপর তেমন কোনো প্রভাব পড়লো না একই কথা পুনরাবৃত্তিতে। তে অবিচল গলায় বলল, আমি তোমাকে সহজেই মুক্তি দিয়ে দিচ্ছি, তাতে শুকরিয়া আদায় করো জাংশুক। এখন যত সহজ ভাবছো সবটা এতটা সহজ না। দুনোকে পা দিয়ে এই সমাজে আজ অব্দি কোনো পুরুষ নারীকে শান্তিতে রাখতে পারেনি, আর না নিজেও থাকতে পেরেছে, এবং এটা চিরন্তন সত্য। বলেতে চোখের পলকে ডিভোর্স পেপারে সাইন করে দিল। তের সাইনের পর কলমটা জাংশুকের দিকে বাড়িয়ে দিল। ওর মুখটা হাসি হাসি। জাংশুক ঢোক গিলে নিজেও সাইন করে দিল। একটা সামান্য সাদা কাগজে দুটো সই বদলে দিল একটা সম্পর্ক, যে সম্পর্কে শুধুমাত্র 5 বছরের মাথায় ছেড়ে গিয়েছে। অদূরে বসে থাকা আয়ু বুকে হাত চেপে এতক্ষণে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল। মনে হয় এতক্ষণ দম আটকে বসেছিল বেচারি। তে প্লিজ টাকাগুলো অন্তত নাও, এগুলো তো তোমার হক। জাংশুকের গলাটা বোধ করে একটুখানি কাঁপলো। স্বাভাবিক কোনো ভালোবাসা না থাক, একটা জলজন্ত মানুষের সাথে 5-5টা বছর এক ছাদের নিচে কাটিয়েছে, মায়া না আসাটাই অস্বাভাবিক। কিন্তু তে কাটকাট গলায় বলল, টাকাগুলো আমার দরকার নেই। যে সারা জীবন নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেটা দিল না, তাহলে তার এই সামান্য অর্থ আমাকে কি নিরাপত্তা দেবে? এগুলো না হয় আপনি কাউকে দান করে দিয়ে। জাংশুক মাথা নিচু করে নিল। ওর চোখ দুটো হঠাৎ কেন যেন জ্বলছে। আয়ু নিজের উঁচু পেট সামলে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে তের একদম মুখোমুখি দাঁড়ালো। মেকি নরম সুরে বলল, মেনে নিলেই তো পারতে। তে বহু কষ্টে নিজেকে শক্ত করলো। ওর জায়গায় অন্য কোনো নারী থাকলে হয়তো এ অনাচার সহ্য করতো না, কিন্তু তে করেছে, স্বইচ্ছাই করেছে। ও স্বইচ্ছায় নিজের সতীনকে অবলীলায় স্বামীর ভাগ দিয়েছে, এখন স্বইচ্ছায় নিজের স্বামীকে মুক্তও করে দিয়েছে। তাতে যদি তার প্রাক্তনীর বর্তমান স্ত্রী দুটো কটু কথা বলে, বলুক না, সে সয়ে নেবে, সব সয়ে নেবে, কিন্তু কিছুতেই তার প্রাণ ভোমরাকে কাউকে দেবে না সে। তে নিজের হাতের মোটা সোনার বালা দুটো দেখলো, যেগুলো ওর শ্বশুর বউ হাতে বড্ড ভালোবেসে ওর হাতে পরিয়ে দিয়েছিল, যেগুলো এই 5 বছর ওর হাত দুটোতে শোভা বর্ধন করেছে। সেই শ্বশুর নামক মানুষটাই তো এর দীর্ঘ 5 বছরের সংসার জীবনের খুঁটি ছিল। এখন না আছে সেই মানুষটা, আর না আছে বালাগুলোর সত্ত্বাধিকারী। তাহলে এগুলো হাতে রেখে নিজেকে অপমানিত করে কি লাভ? তে হাত থেকে বালা দুটো খুলে আয়ুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন,
এখন স্বামী আপনার, আর এগুলো? বালাগুলো দেখে আয়ুর চোখ জোড়া চকচক করে ওঠে। জাংশুকের সাথে যখন ওই বাসায় যেত, আন্টি সবসময় বালাগুলো দেখাতো। আয়ুর কত শখ ছিল ওই বালাগুলোর প্রতি, কিন্তু কেউ একজন কয়েক বছর বালাগুলো ভোগ করলেও অবশেষে প্রকৃত হকদার বালাগুলো পেয়েছে। আয়ু বালাগুলো এক প্রকার ছিনে নিল তের হাত থেকে। তে হাসলো, এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো আয়ুকে। হঠাৎ তের সাথে চোখাচোখি হতে আয়ু গমগমে আওয়াজে বলে, প্লিজ তে, আমার দিকে অন্তত এমনভাবে তাকিও না। নিজেকে কেমন ফিলেন ফিলেন মনে হয়। একটা কথা ভুলে যেও না, জাংশু কলেজ আমারই ছিল। আমাদের মাঝখানে তুমি ঢুকে পড়েছিলে, আর তোমাকে তো জাংশুক থেকে যেতে বলেছে। শত হোক, একটা বাচ্চা আছে তোমার। তে প্রহসন করে বলল, কার সাথে স্বামী ভালোবাসা শেয়ার করার মতো নিম্ন মানসিকতা আমার নেই মিসেস জাংশু। আয়ু দাঁতে দাঁত পিষল। কথাটা তে যে ওকে মিন করে বলেছে বুঝতে বাকি রইল না। তে এক কোনায় অপরাধী মুখে দাঁড়িয়ে থাকা জাংশুককে দেখলো, ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার ভালোবাসার স্বামীকে আপনিই রাখুন। এরকম ব্যক্তিহীন কার সাথে থাকার রুচি আমার আর নেই। আয়ু চিরবিড়িয়ে বলে ওঠে, মুখ সামনে কথা বলোতে। আমার জাংশুকে তুমি কোন সাহসে ব্যক্তিত্বহীন বলছো? হ্যাঁ, জাংশু সবসময় আমাকে ভালোবেসেছিল। মাঝখানে তুমি উড়ে এসে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে। তে উপহাসে শুয়ে বলে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, দেখলেন না তার মহান ভালোবাসা নৌনা। একদিন ভালোবাসাকে ছেড়ে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিল, তার সাথে 5 বছর সংসারও করে। তার গর্ভজাত সন্তানকে রেখে আবার পুরনো প্রেমিকাকে মনে পড়ে গেল, তাকেও বিয়ে করে প্রেগনেন্ট করে ফেললো। বাহ, কি মধুর ভালোবাসা আপনাদের, আনপ্রেডিক্টেবল। এই বলেতে ফাইলটা হাতে নিয়ে প্রস্থান করলো। অপমানে মুখটা থমথমে হয়ে যায় আয়ুর, সাথে অত্যাধিক রাগে ওর ভেতরটা কিরমিরে ওঠে। তে যাওয়ার আগে ফের ওদের দিকে তাকায়, বজ্র কঠিন গলায় হুমকি দেয়, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ডিভোর্স পেপারে সই করার আগে আমি আপনার স্বামীকে বলে দিয়েছি যাতে আমার সন্তানের কোনো দাবি সে না রাখে। শুধুমাত্র এই জন্যই আপনারা জেলের ঘানিটানা থেকে রেহাই পেয়েছেন, মনে রাখবেন। আসি। এই বলে তে গড়গড় পায়ে চলে গেল। জাংশুক মরির চোখে সেই প্রস্থান দেখলো। ওর বুকটা হঠাৎ খাকা করে ওঠে, চোখের পর্দায় ভেসে ওঠে এর সাথে কাটানো এক একটা স্মৃতি। এর প্রতি জাংশুকের হয়তো কোনো ভালোবাসা তৈরি হয়নি, কিন্তু তবুও বুকের কোথাও না কোথাও একটা চিনচিন ব্যথা হচ্ছে। টানের মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার। এখন নিজের ছেলেটাকে দেখতে হলে জাংশুকের 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দরজা খুলে এখন আর ছোট্ট দুটি পায়ে দৌড়ে আসবে না পাপা বলে, আর কেউ রোজ রাতে চকলেট না আনলে গাল ফুলেও থাকবে না। এসব মনে পড়তেই জাংশুকের বুকটা ভার হয়ে আসে। এসব না হলে কি খুব ক্ষতি হয়ে যেত? আধো অন্ধকারচ্ছন্ন ঘরটা। দিনের বেলায়ও ঘরটা থেকে একটা গা ছমছমে ভাব আসছে। এই জিমিন ঠেলে দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে বাড়ি খেলো। অনেকদিন বন্ধ ঘর খুললে যেমন উড়কো গন্ধ আসে, ঠিক তেমনটাই। এই জিমিনের চোখ গেল সরাসরি বিছানার দিকে। এই যেখানে এক দীর্ঘদেহী বিশাল মানব বিছানায় উল্টো হয়ে এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। ফর্সা উদাম শরীর, পরনে শুধুমাত্র একটা 3 কোয়ার্টার শর্ট প্যান্ট। এই জিমিন হতাশ শ্বাস ফেললো। বেলা 12টা বাজতে চললো, এখনো জনাবের ওঠার নামই নেই। ওদিকে মা চিল্লিয়ে তার কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। এই জিমিন এগিয়ে এসে মানবটির কাজ ঝাঁকালো। এই ভাই ওঠ না, আর কতক্ষণ ঘুমাবি? একটু পরে তো বিকেল হয়ে যাবে। জিমিনের চিৎকারে মানবটি বোধহয় মহা বিরক্ত হলো। চোখ মুখ কুচকে পিট পিট করে চোখ খুললো। জিমিন চোখ দুটো দেখে ভয় পেয়ে গেল, অতিরিক্ত লাল চোখ দুটো। মানবটি বিরক্তি নিয়ে চোখ ঢলে উঠে বসলো। কয়টা বাজে? গম্ভীর গলায় জিজ্ঞেস করে মানবটি। জিমিন বলে, 12টা বেজে 20। ওদিকে তোমার আম্মাজান ফিরে এসে গাল ফুলিয়ে বসে আছেন, তোমার সাথে নাকি আর কোনো কথাই বলবেন না তিনি। মানবটি একথা শুনে চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। ওঠার সাথে সাথে একটা বোতল গড়িয়ে পড়লো মেঝেতে। তা দেখে জিমিন গোপনে দীর্ঘশ্বাস ফেলে। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে জিমিন বিষাদ মাখা গলায় বলে ওঠে, ভাই আর কত, এভাবে আর কতদিন চলবে? মানবটি ঠোঁট বাঁকিয়ে হাসলো। যতদিন এই দেহে প্রাণ আছে ঠিক ততদিন। জিমিন কাঁপা গলায় বলল, আর আম্মাজান, তার কি হবে? মানবটি মলিন হেসে বলল, তার জন্য তো এখনো নিঃশ্বাসটুকু নিচ্ছি আমি জিমিন। এই বলে মানবটি ওয়াশরুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। আর জিমিন ছলছল চোখে সেদিকে তাকিয়ে রইল। কোথায় গেল তার হাসি খুশি, সারা বাড়ি মাতিয়ে রাখা ভাইটা? তার ভাইটা তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, আর বোন হয়ে সে কিছুই করতে পারছে না। ওই ডাইনিটার জন্য তার মন থেকে শুধু অভিশাপ আসে, শুধু অভিশাপ।
তোমার প্রাক্তন এত রাতে তোমাকে এতগুলো ফোন কল আর টেক্সট কেন দিচ্ছে জাংশু? তে ফোনটা জাংশুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বড্ড শান্ত সে আওয়াজ। জাংশু তেহুংয়ের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, তোমাকে কতবার বলেছি তে, না বলে আমার ফোনে হাত দেবে না তুমি। তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে। ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল, তাই আমি নিয়েছি। জাংশুক ভয় পেল একটু, ঢোক গিলে বলল, ওই ওই একটু প্রয়োজন ছিল আর কি। তোমার সাথে এখন নতুন করে আবার কি প্রয়োজন পড়লো? জাংশুক মেজাজের খেই হারিয়ে বলল, ভুলে যেও না, আয়ু আমার বন্ধু, আর বন্ধুর কাছে বন্ধু নিশ্চয় প্রয়োজন ছাড়া কল দিবে না, তাই না? সেটাই তো জানতে চাইছি জাংশুক, কি প্রয়োজনে সে তোমাকে এত রাতে কল করলো? ইয়ে মানে মানে ওর কিছু টাকার হেল্প লাগবে। তে ফের কিছু বলতে নেবে এমন সময় 2 বছরের টান তার স্বরে চেঁচিয়ে ওঠে। ছেলের কানে উদ্বিগ্ন হইতে অঙ্গবেলা সব ভুলে ছেলের দোলনার দিকে ছোটে, আর জাংশুক অপসরে কপালের ঘাম মুছে হাফ নিঃশ্বাস ছাড়ে। শীতের বিকেলের বরফের মতো ঠান্ডা পানির স্রোতে নিচেতে স্তব্ধ হয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা যাবৎ ও একইভাবে বসে এক নাগাড়ে ফিরছে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এতক্ষণ এই বরফ শীতল পানির নিচে বসে থাকা সম্ভবপর ছিল না, কিন্তু জীবনের প্রচণ্ড ধাক্কায় হয়তো অনুভূতি, বাহ্য জ্ঞান সব লোপ পেয়েছে তেহুংয়ের। বানস্পটে ভেসে চলেছে অতীতের কালো পাতার স্মৃতিগুলো। ওই দিন রাতে জাংশুকের ফোনে আয়ুর এতগুলো কল থেকেই তেহুংয়ের পরে প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বলা হয় নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি পুরুষের চোখের ভাষা খুব সহজেই পড়তে পারে। জাংশুক হয়তো খেয়াল করেননি ততটা, কিন্তু ওই দিনের পর থেকেই তেহুং জাংশুকের অগোচরে ওর উপরে নজর রাখা শুরু করে। অনেকক্ষণ যাবৎ বাথরুমের দরজায় কড়া নাড়ছে তেহুংয়ের মা ইয়ঞ্জন। এত বড় একটা কাণ্ড করে এসেতে কারোর সাথে কোনো কথা বলেনি, না দিয়েছে কাউকে নিজের কর্মের কৈফিয়ত। সোজা গোসল করবে বলে যে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার কোনো নামই নেই। ইয়ঞ্জনের সাহস করে আর কিছু জিজ্ঞেস করতে পারেননি, কিন্তু মাতৃমন ঠিকই বুঝেছেন মেয়ে সব কিছু শেষ করে এসেছেন। এতক্ষণ হয়ে যাওয়ার পরে যখন মেয়ে বাথরুম থেকে বের হচ্ছে না, তখন ইয়ঞ্জনের পুরো কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। এমনিতেই অনেকক্ষণ যাবৎ মেয়ের জন্য কাঁদছিলেন তিনি, এখন মেয়ের চিন্তায় পুরো শরীরটা কাঁপছে ভদ্রমহিলার। মেয়েটা আবার না নিজের সাথে কিছু করে বসে। অনবরত দরজার শব্দে তেহুং চোখ তুলে তাকায়। অনেকক্ষণ ধরে ভেজার দরুন চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। হঠাৎ চোখ বেয়ে 2 ফোঁটা জল সে ঠান্ডা পানির সাথে মিশে তার অস্তিত্ব হারালো। এই যেমন ভাবে আসতে সারা জীবনের জন্য হারালো নিজের স্ত্রী নামক সত্তা। ইয়ঞ্জন এবার ভয় চিৎকার করতে যাবেন, এমন সময় হুট করেই বাথরুমের দরজাটা খুলে যায়। একটা সাদা রঙা সালোয়ার কামিজ পরনে তেল, চুল বেয়ে টপটপ করে পানি ঝরছে। ইয়ঞ্জন মেয়েকে দেখে আটকে উঠছে, কেননা সাদা রঙা জামাটার মতোই ওর সারা মুখশ্রী সাদাটে হয়ে আছে, যেন মৃত কোনো লাশ দাঁড়িয়ে আছে ইয়ঞ্জনের সামনে। তিনি মেয়ের দুগালে হাত বুলিয়ে কেঁদে ফেলেন আর বলেন, এ কি মা, তোর শরীরটা এত ঠান্ডা হয়ে আছে কেন? তুই কতক্ষণ ধরে পানিতে ভিজেছিস? চুলের পানিগুলো তো মুছিস নি। তিনি তেহুংকে টেনে নিয়ে খাটে বসালেন। তোস্ত শাড়ির আসল টেনে মেয়ের চুলগুলো মুছে দিতে লাগলেন। মুছতে মুছতে মেয়েকে বকুনি দিতেও ভুললেন না, যেন কিছুই হয়নি, সব একদম স্বাভাবিক। আগে যেমন কলেজে যাওয়ার আগে তেহুংয়ের ভেজা চুল মুছে দিতেন, ঠিক তেমনভাবেই বকতে বকতে ওর চুলগুলো মুছে দিচ্ছেন তিনি, কিন্তু ঠিকই চোখ দুটো অশ্রুসিক্ত। মা, ইয়ঞ্জন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করলেন, বললেন, হ্যাঁ মা বল। চান কই? ও ঠিক আছে, সুগার কাছে। একটা কথা বলি মা, শোনো। হ্যাঁ মা বল, মা শুনছি। আমার ইদ্যত শেষ হলে চাচুকে বলবে পাত্র দেখতে, আমি বিয়ে করব। শহরের বুকে আলো আধারিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রাজকীয় বাড়ি। শেষ বিকেলে সূর্যে স্নান আলোয় জলজল করছে বাড়ির নেম প্লেটটা। বাড়ির নাম জাংশুক মেনশন। আম্মা জান, লনের সবুজ ঘাসের উপর সূর্যের লাল আভা আড়াআড়ি ভাবে পড়ছে। সেখানে রাখা একটি ছোট্ট টি টেবিলের চেয়ারে একটা 5 বছরের মেয়ে বুকে হাত বেঁধে গাল ফুলিয়ে বসে আছে। পরনে একটা স্কাই কালারের স্কার্ট আর সাদা টপ, বেশ লম্বা চুলগুলো একটা বকলিপে আটকানো। যে কেউ প্রথম দেখাতেই আদরে এই মেয়ে বাচ্চাটিকে দেখতে মুগ্ধ হতে বাধ্য। কেউ তার ভরাট কণ্ঠে আদুরে সুরে আম্মাজান বলে সম্বোধন করলেও সেই অতি নাদুস নদুর বাচ্চাটার কোনো ভাবাবেগ নেই তাতে। সে পূর্বের মতোই লাল স্ট্রবেরির ন্যায় গাল দুটো ফুলে বসে আছে। একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে এক পুরুষ হাঁটু গেড়ে মেয়েটার সম্মুখে বসলো। বড্ড আদুরে সুরে ফের ডেকে উঠল, আম্মাজান, কথা বলবেন না বাবার সাথে? বাচ্চা মেয়েটা মুখ ফিরিয়ে নিল, রাগান্বিত গলায় বলল,
না, তোমার সাথে কোনো কথা নেই পাপা। তুমি আজ আমাকে ক্লাস থেকে আনতে চাওনি। মানবটি দীর্ঘশ্বাস ফেললো, কৈফিয়তের সুরে বলল, পাপা, রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো, তাই উঠতে পারিনি সময় মতো। পাশে প্রোটিন শেক হাতে দাঁড়িয়ে থাকা জিমিন বিড়বিড়ে বলল, দেরি করে ঘুমিয়েছে না সাই, মাল খেয়ে টাল হয়ে সিলিয়রে মারত পাপা। মেয়েটার মায়াবী চোখ দুটো এবার ভরে ওঠে নোনা জলে। অভিমানী কণ্ঠে বলে, তুমি কোনোদিনও আমাকে নিতে আসো না পাপা। সবার মাম্মা পাপা হলেই যাদেরকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু কিন্তু আমাকে সবসময় ড্রাইভার যাত্রী নিয়ে আসে। কাল বলেছিলে ডান্স ক্লাস থেকে নিয়ে আসবে, তাও নিয়ে আসেনি পাপা। এই বলে মেয়েটা ঠোঁট ভেঙে কাটতে লাগলো। মানবটির বুক মুচড়ে উঠলো বাচ্চাটির এমন করুণ কান্নায়। মানবটি তড়িঘড়ি করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে ঢোক গিলল। হাতের মুষ্টিময় ক্রমেই শক্ত হয়ে উঠছে তার। শুক্রবারে সে সারাদিন বাড়িতে থাকে। একদিন এই কর্মব্যস্তময় জীবনে তার জীবনের সবচেয়ে দামি অংশটাকে সময় দেওয়ার সময়টুকু হয়, না হলে প্রতিদিন বাড়িতে ফিরে মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় পায়। কাল মেয়েকে কথা দিয়েছিল ক্লাস শেষে মেয়েকে আনতে ডান্স স্কুলে যাবে। সাথে কত শুধু পরিকল্পনা করেছিল, বাবা মেয়ে ঘুরবে ফিরবে খাবে, কিন্তু কিছুই তো হলো না। বাবা হিসেবে সে বরাবর ব্যর্থ। না তার মেয়েটাকে পুরোপুরি পিতা স্নেহ যত্ন দিতে পারছে, আর না খুশি রাখতে পারছে। সে তো এরকম জীবন চায়নি, চেয়েছিল পুরো দস্তুর একজন ফ্যামিলি ম্যান হতে, একজন বেস্ট পাপা হতে, কিন্তু তবুও কেন সে পাপা হতে ব্যর্থ? জিমিন কোমল চোখে দেখে তার অভাগা ভাইকে, যে কিনা এক বুক যন্ত্রণা আর ব্যর্থতা পুষে মরছে। জাঙ্কু, কারো ডাকে সবার ধ্যান ফিরে। সবাই একযোগে পিছনে ফিরে তাকায়। সাদা মসলিন শাড়ি, চোখে মোটা ফ্রেমে চশমা পরিহিত একজন বৃদ্ধা মহিলা ধীর পায়ে লনের দিকে এগিয়ে আসছেন। চলন বলনে তার আভিজাত্যের এক অদ্ভুত গরিমা। মহিলাটার ডাকে তৎক্ষণাৎ জাঙ্কু উঠে দাঁড়ালো, বাধ্যে নাই বলল, জি আম্মু। মহিলাটি সম্পর্কে জাঙ্কুকের মা মিসেস জিন। মিসেস জিন জাঙ্কুকের সম্মুখে দাঁড়ালেন, থমথমে আওয়াজে বললেন, কথা দিয়ে কথা না রাখতে পারলে সে কথা দাও কেন? ভুল হয়ে গিয়েছে আম্মু। মিসেস জিন দীর্ঘশ্বাস ফেলল। কালকের ঘটনার সবকিছু সম্পর্কে অবগত তিনি। কাল রাত 3টের দিকে জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জেহব জাঙ্কুককে বাড়িতে দিয়ে গিয়েছিল। জাঙ্কুক হয়তো ভেবেছে মিসেস জিন রোজকারের মতো ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে, কিন্তু আজ 3 বছর যে জিন রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না, সে খবর কে রাখে? নিজ ছেলের এমন করুণ অবস্থায় কোনো মাকে শান্তিতে ঘুমাতে পারে? ঠিক আছে, ভুল করেছো তুমি। এখন জেসি দাদুমনির কাছে কান ধরে মাপ চাও, আর এক্ষুনি পার্ক থেকে ঘুরিয়ে আন। দিদিনের কথা এবার জেসি কান্নাকাছে ভুলে কান খাড়া করলো। জাঙ্কুক মেয়ের মুখ দেখে ঠোঁট চেপে হাসলো। জেসি চোখ পিটপিট করে উৎসুক নয়নে বাবার পানে বড় আশা নিয়ে চেয়ে আছে। জিন ধমকে বললেন, কি হলো, মাপ চাও দাদুমনির কাছে? জাঙ্কুক ধমক শুনে তড়িঘড়ি করে নিজের কান ধরলো, অসহায় গলায় বলল, এই অধমকে মাফ করে দিন আম্মা জান, আর কোনোদিন এমন ভুল হবে না, প্রমিস করছি আমি। এখন কি কৃপা করে পার্কে ঘুরতে যাবেন পাপার সাথে? জেসি বড়দের মতো করে হাত ঝেড়ে ঝেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাড়ি বের করো, আমার আবার ফিরে এসে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। সবাই মিটিমিটি হাসলো জেসির পাকা পাকা কথায়। জাঙ্কুক টুপ করে মেয়েকে কাঁধে তুলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল। জেসি খিলখিলিয়ে হাসলো। জাঙ্কুক যেতে যেতে বলল, চলুন আম্মা জান, আজ আমরা অনেক জায়গায় ঘুরব। অনেকক্ষণ যাবৎ জিমিনের ফোনটা বেজে চলেছে, নাম্বারটা আননোন। জিমিন একটু সাইডে এসে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কেমন আছো জিমিন? জিমিনের ভুরু কুচকে যায়। ফোনের উপরে নারী কণ্ঠটি বেশ পরিচিত ঠেকলো ওর কাছে, মনে হচ্ছে চেনা পরিচিত কেউ। কে এ নারী? ওর নামই জানলো বা কি করে? অবাক স্বরে প্রশ্ন করে সে। কে বলছেন আপনি? জেসি কেমন আছে জিমিন? জিমিন খুব অবাক হলো। দীর্ঘ 4 বছর পরে আবার সেই কণ্ঠ। জিমিন বিড়বিড়িয়ে আওড়ায়, লিসা। মিডনাইট স্পার্কল ক্লাব শহরের বুকে বেশ নামি দামি একটা বার ক্লাব। ঘড়িতে তখন রাত 12টা। স্লো মোশনে মিউজিক বাজছে পুরো ক্লাব জুড়ে। বাহারি রঙের লাইটের রোশনাইতে ক্লাবটা জ্বলজ্বল করছে। চারিদিকে মদ্যপ নরনারী হাতে মদের গ্লাস নিয়ে ফুর্তিতে মেতে উঠেছে। বার কাউন্টারের একটা টুলে বসে সমানে মদ দিয়ে যাচ্ছে জাঙ্কুক। গায়ে একটা সাদা শার্ট, শার্টের উপরে 3টে বাটন খোলা। পাশে জাঙ্কুকের ব্লেজারটা হাতে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে অর্পিয়ে জেহব। বেচারা লাগাতার মদ গিলতে থাকা জাঙ্কুককে দেখে বিড়বিড়িয়ে বলে, আজ আবার এই মাতার হাতিকে আমাকে টেনে নিয়ে যেতে হবে।
উফ, বাঁচে না এই যন্ত্রণা থেকে। এই শাকাখোর আবার আমার বস হতে হলো। ক্লাবের এক পাশে শ্যাম্পেনের গ্লাস হাতে দাঁড়িয়ে কয়েকজন অতি আধুনিকা রমণী, পরনে আটোসাটো ওয়েস্টার্ন ড্রেস। তাদের মধ্যে একজন রমণী মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে জাংকুককে। এভাবে তাকিয়ে লাভ নেই। লাল মিনিস্কার্ট পরা সুন্দর রমণীর হুঁশ ফিরে, যে এতক্ষণ বাজ পাখির ন্যায় তাকিয়েছিল জাংকুকের খোলা বুকে। ভ্রু কুঁচকে মেয়েটি জিজ্ঞেস করে, কেন? যা অ্যাটিটিউড, পাশে কোনো মেয়ে ঘিসতেই পারে না। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যান্ডসাম ছেলেদের একটু একটু অ্যাটিটিউড তো থাকবে। ইটস ওকে, ম্যাক্সিমাম ড্রেসিং। নে ধর। মেয়েটা পাশের জনের হাতে গ্লাসটা দিয়ে এগিয়ে যায় জাংকুকের দিকে। সাথে সবাই অবুঝ চোখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে। Would you like to dance with me? নিজের দিকে বাড়িয়ে রাখা হাতটা দেখে ভ্রু কুঁচকে তাকায় জাংকুক। মেয়েটি ঠোঁটে আবেদনময়ী হাসি নিয়ে হাত বাড়িয়ে আসে। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হেসে হাতে রাখা পেকটা গিলে নিল। তারপর মেয়েটার হাতটা নিজের হাতে পড়ে নিয়ে রহস্যময় কণ্ঠে বলে, Let's go. যে হোক গোলগাল চোখে তাকিয়ে আছে, চোখে মুখে আকাশসম বিভ্রম নিয়ে বিড়বিড়ায়। কি হলো এটা? মেয়েগুলো ফিসফিসিয়ে বলে, ওর সাহস আছে বলতে হবে। দেখলি কিভাবে জাংকুককে ডান্স পার্টনার বানিয়ে নিল? মেয়েটি জাংকুককে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে আসলো। জাংকুকের কাঁধে এক হাত দিয়ে আরেক হাতে জাংকুকের হাতটা নিজের কোমরে রাখলো। জাংকুক লাল চোখে নিজের হাতের দিকে তাকায়। স্লো মোশনে তখন সফট মিউজিক চলছে। মিউজিকের তালে তালে ডান্স করতে করতে জাংকুক মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে, তুমি মনে হয় জাংকুককে চিনো না ভালো করে। মেয়েটা জাংকুকের সারা মুখে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে বলে, খুব ভালো করে চিনতে চাই, দেবে আমাকে সেই সুযোগ? নিঃশব্দ পরিবেশে হঠাৎ বাজ পড়ার মতো শব্দ হলো। সবাই এক প্রকার আটকে উঠে চারিদিকে ছিটকে পড়ে। টলি ক্লাবের লাইট জ্বলে উঠলে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। ডান্স করে কোমরে হাত চেপে কাটাচ্ছে মেয়েটি। পায়ের পেন্সিল হিল ভেঙে পাশে পড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে কোমরের হাঁটার রাস্তা নেই। জাংকুক মদ্যপ কণ্ঠে হুঙ্কার ছুড়ে, নারী মানে ছলনাময়ী, আর কোনোদিন এই ছলনাময়ীদের জায়গা এই জাংকুকের জীবনে হবে না। সো বি কেয়ারফুল। এই বলে একটা টাকার বান্ডিল মেয়েটার দিকে ছুঁড়ে মারে। তারপর ঢুলতে ঢুলতে এক্সিটের দিকে এগোয়। জিহব হতভম্বতা কাটিয়ে জাংকুকের পিছনে ছোটে। যেতে যেতে মেয়েটির দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক লাশময়ী নারী। পরনে একটা হাতা কাটা টপ, ঘাড় পর্যন্ত চুলগুলোতে আর্টিফিশিয়াল কালার করা। নারীটি মলিন দৃষ্টিতে সন্ধ্যার আলো আধারিতে চেয়ে আছে। হঠাৎ একটা খড়খড়ে হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নারীটির লতানো কোমর। নারীটির মনোযোগে বিঘ্ন ঘটে। দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিকর কণ্ঠে নারীটি বলে ওঠে, সারো কাই, ভালো লাগছে না আমার। কাই নামের লোকটি নারীটির গলায় নাক ঘষে বলল, খোঁজ নিয়েছো জেসির? না, আমার কণ্ঠ চিনতে পেরে কল কেটে দিয়েছি। কতগুলো বছর পর মেয়েটাকে দেখলাম। মন খারাপ করছে মেয়ের জন্য? নারীটি উদাস গলায় বলে, আমি ওর মা কাই। আরে চিল চিল, এত টেনশন নিও না জান। ও আফা কোন স্কুলে পড়ে, আমি তার খোঁজ দিচ্ছি। তুমি না হয় স্কুলে গিয়ে দেখা করো ওর সাথে। কিন্তু কাই নারীটিকে নিজের দিকে ফেরালো। খানিকটা রেগে বলল, ওফ লিসা, এখন এসব বাদ দাও তো। চলো না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কাল থেকে আবার শুটের কাজ শুরু হয়ে যাবে, তখন দুজনেই ব্যস্ত হয়ে পড়বো। এই বলে লোকটি চুমু খেতে নিল। লিসা হঠাৎ শান্ত কণ্ঠে বলে ওঠে, আমাকে বিয়ে কবে করছো কাই? কায়ের মুখটা বিবর্ণ হলো লিসার কথা শুনে। লিসা এখনো উত্তরে আসায় চেয়ে আছে। কাই আমতা আমতা করে কিছু বলতে নেবে, এমন সময় লিসা হাত উঁচিয়ে থামিয়ে দেয়। প্লিজ কাই, রাখো তোমার পুরনো ওজন। বিগত 1 বছর যাবত তুমি এসে বলে আমাকে বুঝ দিচ্ছ। এসব এবার আর চলবে না। তোমাকে এবার আমাকে বিয়ে করতেই হবে। মায়ের বুক থেকে মুখ তুলে চোখ দুটো মুছলতে টানকে কোলে নিয়ে দরজায় একটা বছর 25-এর ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে হুবহু তেয়ের মতো। চেহারার গঠন, গায়ের রং থেকে শুরু করে সবকিছুতেই তেয়ের সাথে সাদৃশ্যতা রয়েছে, যেন তেয়ের মেল ভার্সন। দীর্ঘ সময় বাদে মাকে দেখতেই টান ছেলেটার কোল থেকে নেমে দৌড়ে মায়ের বুকে ঝাঁপ দিল। মাম্মাম। তেয়ের বুকটা হু হু করে ওঠে। দু হাতে আষ্টে পিষ্টে বুকে জড়িয়ে নেয় তার বুকের ধনকে। চোখে মুখে চুমু খেয়ে বলে, কোথায় ছিলে বাবা? মামুর সাথে ছিলাম। জানো মাম্মাম, আমাকে মামা অনেকগুলো জায়গায় ঘুরিয়েছে। তুমি রাগ করো না কিন্তু, হ্যাঁ? বাড়ি ফিরে পাপাকে বলবো আমাদের জয়ল্যান্ডে নিয়ে যেতে।
টানের চোখে মুখে উচ্ছ্বাস, তের বুক ফেটে কান্না পেল, চোখ দুটো ভরে ওঠে নোনা জলে। ছেলেটাকে কি করে বলবে তারা আর কোনোদিন ওই বাড়ি ফিরবে না। ছেলেটি হুট করে টানকে কোলে তুলে নেয়। মামু, আজ তুমি অনেক ঘুরেছ, নাও ইউ নিড টু স্লিপ। তারপর তের মাকে ধরে দিয়ে বলে, তুমি যাও তো আম্মু, আজ টান না হয় তোমার সাথে ঘুমাক। তের মা দীর্ঘশ্বাস ফেলে টানকে নিয়ে চলে যায়। আজ মেয়েটাকে একা ছেড়ে দেওয়াই ভালো হবে। তারা যেতেই ছেলেটা তের মাথায় একটা চাটি মেরে পাশে বসলো। অন্য সময় হলে হয়তো তে রেগে নিজেও একটা দিত, কিন্তু আজ তে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলেটা তেকে পরখ করে রাশভারী আওয়াজে বলে, এত সহজে ছেড়ে দিলি বাচ্চাটাকে? কেন, দেওয়া উচিত হয়নি? জানি না। তে হাসলো, বলল, শোন, যে থাকতে চায় না তাকে কখনো বেঁধে রাখতে নেই সুগা। না হয় প্রতিদিন একটু একটু করে হাজারবার মরতে হয়, বুঝলি তো? বুঝলাম। অতঃপর পিনপতন নীরবতা নেমে আসলো। দুজনের দৃষ্টি জানালার অন্ধকার ভেদ করে ওই দূর আকাশে। হঠাৎ তে উদাস গলায় বলে ওঠে, সুগা, তুই যে হসপিটালে ইন্টার্নি করিস, সেখানে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি তুই? সুগা প্রথমে অবাক হলো, পরক্ষণে রেগে গিয়ে বলল, পাগল হয়েছিস? তুই কেন জব করবি রে? আমার বোন ভাগ্নিকে খাওয়ানোর মতো মুরদ আমার আছে? তুই ভুল বুঝছিস সুগা। এভাবে ঘরে বসে থেকে কি করবো আমি? তারা তো স্কুলে চলে যাবে, তাই না? তার থেকে আমি কিছু একটা করলে আমার সময়ও চলে যাবে। না, কোনো প্রয়োজন এতে। সময় কাটার জন্য অনেক কিছু আছে। দরকার হলে টানকে স্কুলে গিয়ে আগের মতো বসে থাকবি। তুই কয়টা দিন একটু স্থির হতে, তারপর তোর জন্য আমি ছেড়ে দেখবো। তোর জীবনের সব রং আবার ফিরে আসবে, আসতেই হবে। রাত 2টা, প্রচন্ড শীতের রাত। বাইরে ঠান্ডা হিমের হাওয়া বইছে। এই সময়টা মানুষ প্রজাতি কাঁথা কম্বল মুড়ি দিয়ে আরামে নিদ্রায় শায়িত। কিন্তু ঘুমরে শুধু দরিয়া ভাঙা তের দু চোখে। কনকনে ঠান্ডার মাঝে রুমের ড্রেসিং মিররের সামনে স্থির দাঁড়িয়ে আছে সে। এ যেন জীবন্ত কোনো মূর্তি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তে। বোঝার পর থেকেই ও নিজেকে সুন্দরী হিসেবে জেনে এসেছে লোকমুখে। বাবা মারা যাওয়ার পর মা যখন কন্যাদায় গ্রস্ততায় পতিত হলেন, তখন সবাই এটা বলে মাকে সান্ত্বনা দিলেন যে, আরে মেয়ে তো সুন্দরী, দেখবে যে কেউ এই মেয়েকে কিনে নেবে। কিনেছে তো কিনেছে, এক অতি বিত্তবান পরিবার ওকে কিনেছে। তের মনে পড়লো আজ থেকে 5 বছর আগের কথা। তখন সবে ও ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। তের বাবা সুবিন সাহেবের খুব স্বপ্ন ছিল ওদের 2 ভাই বোনকে বড় ডাক্তার বানাবেন। বাবা সেই স্বপ্নটা নিজের মনে লালন করে তেও লেগে পড়লো পুরো দমে। কিন্তু কথায় আছে না, ভাগ্য এবং সময় সবসময় মানুষের সঙ্গ দেয় না। হঠাৎ একদিন তের বাবা স্ট্রোক করে বসলেন। তারপর হাসপাতালে মাত্র 5টা দিন টিকতে পেরেছিলেন তিনি। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর তে ভীষণ ভেঙে পড়েছিল। নাওয়া খাওয়া ভুলে এক প্রকার বিছানাশায়ী হয়ে পড়ে। ফলস্বরূপ সেবারে ওর মেডিকেলে টিকলো না। বাবার মৃত্যু, হতাশা সব মিলিয়ে তে ভয়ানক মানসিক ট্রমায় চলে যায়। সদ্য স্বামী হারানো তের মা মেয়ের এই অবস্থায় আরও ভেঙে পড়লেন। এদিকে আশেপাশে সবাই তের মাকে পরামর্শ দিল যে মেয়ে বিয়ে দিলেই সব সমস্যার সমাধান নাকি হয়ে যাবে। সবার পরামর্শ মেনে তেহুঙের চাচি চারিদিকে পাত্র খোঁজা শুরু করেন। একদিন হঠাৎ ওদের বাসায় প্রস্তাব নিয়ে আসেন তের বাবার ঘনিষ্ঠ এক বন্ধু সুকাই। সুবিনের বাল্য বন্ধু ছিলেন তিনি। তার উপর 2 বন্ধুর সম্পর্ক কতটা মজবুত সে সম্পর্কে সকলেই অবগত। অমন আন্তরিক মানুষের প্রস্তাবে স্বাভাবিকভাবে কেউই না করেনি। তেও তখন কোনো প্রকার বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। একদম হুট করে যেন জাংশুকের সাথে তের বিয়েটা হয়ে যায়। বিয়ের আগে না দুজনের দেখা হয়েছে, না হয়েছে কোনোরূপ কথাবার্তা। এ যেন এক প্রকার ঘোরের মধ্যেই তের বিয়েটা হয়ে গিয়েছিল। সে ঘোরটা ভাঙে তের বিয়ের রাতে। বাসর রাতের বাহারি ফুল সজ্জিত বিছানায় অপেক্ষা করতে করতে রাতটা ফুরিয়ে গেল। কিন্তু জাংশুক নামক অচেনা মানুষটা আসলো না। তে ভয় জবুথবু হয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সকাল 7টায়। তার শাশুড়ির ডাকে ঘুমটা ভেঙে যায়। তে প্রশ্নসূচক চেহারা পরখ করে ভদ্রমহিলা ইনিয়ে বিনে জাংশুকের না আসার কারণটা চেপে যান। এর কেমন অদ্ভুত লাগে জাংশুকের ঘরের পরিবেশটা। কান্না পাচ্ছিল অচেনা অদ্ভুত এই পরিবেশে। নিজেকে কেমন একা একা লাগছিল তের, যেন 7 কোলে আর আপন কেউই নেই। জাংশুক ফিরে আসে দুপুরের একটু আগে। তে সেই প্রথমে ভালো করে জাংশুককে দেখে। হ্যাংলা পাতলা লম্বাটে ভীষণ রকম ফর্সা রঙের একটি ছেলে, পরনে বিয়ের শেরওয়ানি। দেখতে তখন ভীষণ বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছিল
সারা রাত এক ফোঁটা ঘুমায়নি। জাংশুকের শারীরিক গঠন অনুযায়ী তে বয়স অনুমান করে যে 25-26 হবে হয়তো। এই বেশ অবাক হয়, কেননা সারা রাত বাদে ঘরে ফিরলেও জাংশুককে কেউ কোনো প্রশ্ন করলো না। এই যেন সব স্বাভাবিকই। এমন ভাবে ওর শাশুড়ি বলল ফ্রেশ হয়ে আসতে। জাংশুক এক পলক কাচুমাচু করে তেকে দেখে গটগট পায়ে ঘরে ঢুকে যায়। তে কেঁপে উঠছে। কেন যেন জাংশুকের শীতল দৃষ্টি দেখে আর বুকের ধুকপুকানি বেড়ে গেল। মনে মনে সন্দেহ জন্মালো যে কিছু তো গন্ডগোল আছেই। আর এটা বিশেষ জিনিসও বিয়ের প্রথম দিনই খেয়াল করেছে। ওর শাশুড়ি ওকে বিশেষ একটা পছন্দ করছেন না। কথাবার্তা কেমন ছাড়া ছাড়া বলেন, প্রয়োজন ছাড়া তো কথাই বলেন না ওর সাথে। ওর সন্দেহ পুরোপুরি সত্যি হলো সেই দিন রাতে, যখন রাত 1টা নাগাদ জাংশুক ঘরে ফিরে। তে হাঁসফাঁস করে কিছু একটা বলতে গেলে জাংশুক শীতল গলায় বলে, তোর নামটা কি বলেছিল জানি, ভুলে গিয়েছি আমি। শোনো মেয়ে, এই বিয়েটা আমার কাছে মিনিংলেস। আমাকে বাধ্য করা হয়েছিল বিয়েটা করার জন্য। তে হতভম্ব হয়ে বলে, মানে মানে আমি একজনকে খুব ভালোবাসি, বলতে গেলে নিজের চেয়েও বেশি। তাই তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে পসিবল না। আই এম সরি। তে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায় এমন অদ্ভুত কথা শুনে। ওর মাথায় সব তালগোল পাকিয়ে যায়। জাংশুক তেকে আর কিছু বলার সুযোগ না দেই ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দেয়। তে কেঁপে ওঠে সে শব্দ শুনে। অতীতের স্মৃতিচারণ শেষে তে বাস্তবের দিকে ফিরে আসে। ও এখনও তার প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কেন জানি কোনো অনুভূতি হচ্ছে না। ওর তো মনে মনে তখনই জানা হয়ে গিয়েছিল জাংশুকের সাথে ওর সংসার করা হবে না। হয়তো দীর্ঘ 5 বছর ওর সংসারটা টিকেছিল যদি না সেই রাতটা না আসতো। আজ সারা রাত কি বাইরে কেটে দিবে? আয়ুর ডাকে জাংশুক চমকায়। ও এতক্ষণ বারান্দায় দোলনায় বসে ছিল চুপচাপ। তুমি এখনো জেগে আছো কেন? ঠান্ডা লাগবে, ঘরে যাও। আয়ু এগিয়ে এসে জাংশুকের পাশে ঘনিষ্ঠ হয়ে বসলো। জাংশুকের বুকে মাথা রেখে নরম কণ্ঠে বলল, তেকে দিবস দিয়ে অনুশোচনায় ভুগছো? জাংশুক কিছু বলল না, শুধু মলিন স্থির দৃষ্টিতে রাতের নিকোষ কালো আধারিতে চেয়ে রইল। আয়ু জাংশুকের নির্লিপ্ততায় হতাশ হলো খানিকটা। বুক থেকে মাথা তুলে অস্ফুটে বলল, দেখো জাংশুক, যা হওয়ার হয়ে গেছে। এখন এভাবে মন খারাপ করে বসে থেকে তো কিছু হবে না। চলো তো, ঘরে চলো। এই বলে আয়ু জাংশুককে টেনে ওঠাতে চাইল। জাংশুক এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। তিতিক্ষি মেজাজে বলল, আয়ু প্লিজ আজ অন্তত জ্বালিও না, কিছুক্ষণ একা থাকতে দাও তো আমায়। জাংশুকের কথাটা শুনে আয়ু বেশ আহত হলো। ধরা গলায় জিজ্ঞেস করে, আমি তোমাকে খুব জ্বালাই তাই না জাংশুক? জাংশুকের হুঁশ ফিরে। রেগে গিয়ে একটু কঠোর হয়েছে বুঝতে পেরেই আয়ুকে পাশে বসালো। ওর দুগালে হাত রেখে নরম সুরে বলে, আই এম সরি আয়ু, আমার আসলে মাথা কাজ করছে না, টানের জন্য বুকটা পুড়ে যাচ্ছে। আমি কি করে থাকবো ওকে ছাড়া? আয়ু জাংশুকের কপালে একটা চুমু খেলো। আদুরে গলায় বলল, কষ্ট পেয়ে না জাংশুক, টান তো তোমারও ছেলে তাই না? তে চাইলেও ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তাই না? আর তাছাড়া, এই বলে আয়ু জাংশুকের হাতটা নিজের উঁচু পেটে রাখলো। আহ্লাদি সুরে বলল, আর তাছাড়া এখানে তো আরেকজন আছে, দেখবে সে এসে গেলে তোমার আর একটুও মন খারাপ লাগবে না। আর মাত্র তো 2 মাস। এই জাংশুক আয়ুর উঁচু পেটটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। স্মৃতিপটে ভেসে ওঠে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন ও প্রথম জানতে পারে যে ও বাবা হতে চলেছে। কালবৈশাখী উত্তাল ঝড় যেমন প্রকৃতিকে নাড়িয়ে দেয়, ঠিক এই খবরটা ওর অন্তঃস্থলে সেভাবে নাড়িয়ে দিয়েছিল। কেমন অপরাধীর মতো তেল অশ্রু সিক্ত অসহায় মুখটার দিকে তাকিয়েছিল। মেয়েটা হয়তো ভয়ে ছিল যে জাংশুক সংবাদটা কেমন ভাবে নেবে, কিন্তু তে হয়তো জানে না সেই দিন জাংশুক ভীষণ রকমের খুশি হয়েছিল। তের প্রতি কোনো ভালোবাসা না জন্মাক, কিন্তু ওর জঠরে অবস্থান নেওয়া জাংশুকের ছোট্ট অংশটার প্রতি জাংশুকের আকাশস্পর্শী ভালোবাসা জন্মেছিল। হয়তো সেই প্রাণটার জন্যই তের প্রতিও ধীরে ধীরে মায়া পড়ে গিয়েছিল। কি হলো তোমার? আবার কোথায় হারিয়ে গেলে? জাংশুক হসকসিয়ে বলে, কই কিছু না তো। চলো ঘরে চলো, ঘুমাবে এখন। তোমার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। ভালো লাগায় আয়ুর মনটা সেয়ে গেল না। ও শুধু শুধু টেনশন করছিল। তার জাংশুক তার ছিল, তারই আছে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে আলমারি তন্ন তন্ন করে খুঁজে চলেছে জাংকুক। পরনে কালো স্যুট, তার উপরে ধূসরাঙা ব্লেজার। বোঝাই যাচ্ছে অফিসের জন্য বের হচ্ছে। কিন্তু সারা আলমারি খুঁজেও সেই কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পাওয়ায় বিরক্তিটা তোড়তড়ে বাড়ল। জাংকুক মহা বিরক্ত।
জিমিন রাউন্ডের জন্য বের হয়ে গিয়েছে, না হয় ওকে বলতো খুঁজে দিতে। বিরক্তিতে বিড়বিড়িয়ে বলল, জামিত, কোথায় ফাইলটা? এমনিতে লেট হচ্ছে। হঠাৎ ওর চোখ যায় আলমারির একদম নিচের ডরে। সেখানে দেখলো সেই ফাইলটা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফাইলটা টান মারতে নিচে পড়ে গেল আরেকটা জিনিস। পুরুকুসকে একটু ঝুঁকে জাংকুক জিনিসটা হাতে নিতে গেলেই একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে আসে, পাপা, তোমার এখনো হয়নি? স্কুলের জন্য লেট হচ্ছে তো। জাংকুক আবার দাঁড়িয়ে গেল। দরজার কাঁচটায় সাদা স্কুল ড্রেস পরে তো জেসি দাঁড়িয়ে আছে। কাঁধে পিকাসো ডিজাইনের একটি ব্যাগ, গলায় ওয়াটার বোতল ঝোলানো, চুলগুলো দুটো বিনুনি করা। কেউ যেন খুব যত্ন নিয়ে বিনুনিগুলো পাকিয়ে দিয়েছে। জাংকুক মেয়েকে দেখে তাড়াহুড়োই বলল, হ্যাঁ আম্মাজান, পাপার হয়ে গেছে। চলো। জেসি দৃষ্টি চাই জাংকুকের পায়ের কাছে উল্টো হয়ে পড়ে থাকা একটা পেপারের উপর। ছোট্ট মনে কৌতূহল জন্মানো জিনিসটা প্রতি দৌড়ে এসে হঠাৎ পেপারটা হাতে নিল। পেপারটা আসলে একটা পুরনো ছবি। ছবিটা দেখে জাংকুকের শরীরটা হঠাৎ ঠেলে উঠল। ছবিতে জাংকুকের সাথে একটা অল্প বয়সী রূপসী তরুণী বোঝা যাচ্ছে। ছবিটা বেশ কয়েক বছর পুরনো। নিজের বাবাকে একটা অচেনা মেয়ের সঙ্গে ছবিতে দেখে জেসি চোখ বড় বড় করে ফেলল। পাপা, কে এই আন্টিটা? ও মা, কি সুন্দর আন্টিটা। জাংকুক ঢোক গিলে এদিক সেদিক তাকালো। নিজেকে সামনে নিয়ে সুমের ছবিটা জেসির হাত থেকে নিয়ে নিল। জেসি অবাক হয়ে বলল, কি হলো পাপা, ছবিটা নিয়ে নিলে কেন? আর আন্টিটা কে তোমার সাথে? দেখি দেখি। জাঙ্কু কি বলবে ভেবে পেল না। হাসফাস করে ছবিটা হাতে মুছিয়ে ফেললো। এই ছবিটা এখানে কিভাবে থেকে গেল? অথই ছলনাময়ী সব স্মৃতি জ্বালিয়ে দিয়েছিল, তাহলে এটা কেন রয়ে গেল? জাঙ্কুকে আর কয়বার মারবে এই নারী? এই নারীর অন্তঃপুরাণের স্মৃতি কেন তার পিছু ছাড়ছে না ওই ঘৃণ অতীত? জাঙ্কুক অস্থির চিত্তে নাক ঢলে। ওর আবার ড্রাগের দৃশ্য পেয়েছে। ও চিৎকার করে নিজের ড্রাইভারকে ডাকলো। জন, এই জন। জাঙ্কুকের ডাক শুনে ড্রাইভার ছুটে আসলো। জি স্যার। জেসিকে সেফলি স্কুলে পৌঁছে দিয়ে আসো। জেসি টলটলের দৃষ্টিতে বাবার দিকে তাকালো। বাবাও কি স্কুলে আসবে না? জাংকুক জেসি থেকে মুখ ফিরে নিল। ধমকে ফের জনকে আদেশ করলো, কি হলো? যেতে বলেছি তো আমি নাকি? যাও। জাঙ্কুকের ধমকে জেসিও কেঁপে ওঠে। টানা চোখ দুটো ফেটে জল বেরিয়ে আসে। ঠোঁট দুটো অভিমানে ফুলে উঠে। জন জেসিকে কোলে তুলে নিতেই জেসি নিঃশব্দে ফুপিয়ে ওঠে। জেসি যেতেই জাঙ্কুক ছবিটাকে মেলে ধরে। মোস্তানোর ছবিতে এক বিনাশিনী নিখুঁত মুখশ্রী, যে কিনা জাঙ্কুকে আজ পর্যন্ত জীবনস্থিত করে রেখেছে। যাকে ভালোবেসে আজ জাঙ্কুক দিশেহারা এক উন্মাদের নাই। জাঙ্কুক পকেট হাতড়ে লাইটারটা বের করে ছবি প্রান্তের লাইটারটা জ্বালিয়ে দিয়ে ছবির নিচটা ফেলে দেয়। অল্পক্ষণে ছবিটাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জাঙ্কুক শক্ত চিবুকে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখার পানে তাকিয়ে রইল। চোখের কোণে কখন দুফোঁটা অশ্রু জমল বোধ হয় টের পেল না সে। শীতের মিষ্টি সকাল। মিষ্টি বলার যথাযথ কারণ আছে বইকি। কেননা শীতের সূর্যি মামার উত্তাপ আর কারোরই বিরক্ত লাগে না, বরঞ্চ আরামে চক্ষু মুদে আসে এই মিষ্টি রোদে। মাম্মাম, ও মাম্মাম, আমি নতুন স্কুলে কেন যাব? আগের স্কুলে কি হয়েছে মাম্মা? আমার তো ওখানে অনেক ফ্রেন্ডস আছে। পাপা কিছু বলবে না? ছেলের একসাথে এতগুলো প্রশ্ন দেখে কে বিরক্ত হলো। এমনিতেই লেট হয়ে গেছে অনেক। টানকে অ্যাডমিট করিয়ে আবার সুগাকে ডিউটিতে যেতে হবে, তাই এত তাড়াহুড়া করছে। হ্যাঁ জান, এত প্রশ্ন কেন করছো তুমি? এখন থেকে আমরা নানুমণি আর মামুর সাথেই থাকবো। এখান থেকে ওই স্কুলটা অনেক দূরে হয়ে যাবে, তাই এখানকার একটা নতুন স্কুলে অ্যাডমিশন করাবো তোমার। টানের মুখটা ছোট হয়ে যায়। এখন থেকে তারা নানুমণির বাসায় থাকবে। কিন্তু কেন? কিন্তু মাম্মাম, তাহলে পাপা কোথায় থাকবে? ও অসহায় চোখে নিজের সন্তানের দিকে তাকায়, যে কিনা উত্তরে আসায় তার দিকে চেয়ে আসে। পেয়ে ঢোক গিলে চারিদিকে এলোমেলো চোখে পাতা ফেলে। কি বলবে সে এখন টানকে? তাছাড়া কতদিনই বা টানকে ছয় নয় বুঝিয়ে রাখবে? একদিন না একদিন তো বলতেই হবে সত্যিটা। কিন্তু কিভাবে বলবে? এত ছোট বাচ্চা, তার কি বুঝবে বাবা মায়ের বিচ্ছেদে ও? তোমার পাপা তোমার পাপার বাসায় থাকবে, আর তুমি থাকবে তোমার মাম্মামের বাসায়। তে চকিতে পিছনে ফিরল। হাতে সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ হাতে দাঁড়িয়ে আছে সুগা। মামুর কথায় টান চোখ বড় বড় করে ফেলে বলে, কেন কেন? সুগা এগিয়ে এসে টানকে কোলে তুলে নেয়। অতিরিক্ত সাদারে মুখটা একটা চুমু খেয়ে বলে, কেননা তুমি যেমন তোমার মাম্মামকে ছাড়া থাকতে পারো না টান, তেমনই তোমার মাম্মামও তার মাকে ছাড়া থাকতে পারবে না। তাই এখন থেকে তোমার মাম্মাম এখানে থাকবে তোমার নানুমণির সাথে। কেন, তুমি কি তোমার মাম্মামের সাথে থাকতে চাও না টান? টান দ্রুত উপর নিচ মাথা দুলে বলল, চাই চাই, আমি মাম্মামকে ছাড়া কিভাবে থাকবো মামু?
মামামকে ছাড়া তো আমার স্লিপিও আসে না। তে হাসলো। তার ভাইটা কিভাবে যেন সব পরিস্থিতি সামলে নেয়, যেভাবে তেকে সামলেছে জীবনের নির্মম ধাক্কায়। দুজন যমজ হলেও সোনা সবসময় তেকে একজন বড় ভাইয়ের মতোই আগলে রাখছে। বিয়ে হয়ে যাওয়ার পর তো কেউ তের পড়াশোনার ব্যাপারে কিছু বলেনি। তার ভাইটা নিজ দায়িত্বে ওকে গ্র্যাজুয়েশন করেছে। ডাক্তারি না অন্তত স্নাতকোত্তরটা করা উচিত বলেই কেউ না করেনি। তে চোখ দিয়ে ভাইকে কৃতজ্ঞতা জানায়। সুগা তারা দিয়ে বলল, তাড়াতাড়ি কর না তে, বাচ্চার স্কুলেই তো যাচ্ছিস, এত সাজগুজের কি আছে বলতো, চল এখন। সুগা, বাংলা মিডিয়ামে টানের অ্যাডমিশন করিয়ে দিলে হয় না? সুগা স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, আমার ইংলিশ মিডিয়ামে পড়া ভাগ্নিকে এখন কোন দুঃখে বাংলা মিডিয়ামে পড়াবো আমি? তে মিনমিন করে বলল, ম্যাপল লিপ ইন্টারন্যাশনাল স্কুলে তো শুনেছি অনেক খরচ। হোক, তাতে কি রে, একটা বাচ্চার পড়াশোনার খরচটা আমি সামলাতে পারবো না বলে তো মনে হয়? না না, সেটা বলছি না, তো ইন্টারনেটে আর কতই বা স্যালারি দেয়, এদিকে মায়ের ওষুধ, সংসারের খরচ, তোর উপর চাপ পড়ে যাবে না? তোকে এত সব চিন্তা করতে হবে না তো, আমি সব সামনে নেবো তে। ওই রাস্কালটার কাছ থেকে টানকে বড় মুখ করে মুক্ত করে নিয়ে এসেছি। ওর কাছে যেভাবে টান ছিল, আমি আমার ভাগ্নিকে সেভাবেই বড় করব, কোনো ত্রুটি রাখবো না আমি। এখন চল, দেরি হচ্ছে খুব। বাচ্চাকে ভর্তি করানোর ফর্মালিটিস প্রায় শেষ। অফিস কক্ষে যাবতীয় ফর্মালিটিস শেষে প্রিন্সিপাল ম্যাম মিসেস নান্সি হেসে বললেন, বাচ্চাটার নাম কি যেন? টান টান, আমার নাম টান, মিসেস নান্সি ম্যাম। তিনি হেসে বললেন, টান, তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে, তুমি এখন থেকে এই স্কুলের একজন স্টুডেন্ট। চাইলে আজই স্কুলটা ঘুরে দেখতে পারো, কাল থেকে ক্লাস অ্যাটেন্ড করো, কেমন? সুগা ওর হাত ধরে বলল, চলো এবার টান, মামার সাথে চলো, তোমার মামা কথা বলে আসো। ওরা যেতে প্রিন্সিপাল তের দিকে তাকিয়ে বলল, মিসেস তে আপনার? না না, মিসেস না, আমার নাম কিনতে হং। টানের ফাদারের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তে ভীষণ শান্ত গলায় বলল। প্রিন্সিপাল ম্যাম অবাক হয়ে তাকিয়ে রইলেন তের দিকে। এত সুন্দরী মেয়েটার বিচ্ছেদ হয়ে গেল, এই পুরুষ জাতি আসলে চাইটা কি? তিনি আমতা আমতা করে বললেন, দুঃখিত তে, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে ম্যাম, আপনি তো আর জানতেন না। চাইলে আমাদের স্কুল বাসও বুক করতে পারো, আজকে ছেলে স্কুলটা ঘুরে যাও। তে সাই জানিয়ে উঠে দাঁড়ালো, তারপর ওনাকে বিদায় দিয়ে স্কুলের ভেতরে ঢুকলো। এখন বোধহয় বাচ্চাদের টিফিন পিরিয়ড চলছে। প্লেগ্রাউন্ডে বাচ্চারা কেউ টিফিন করছে, না হয় কেউ খেলছে। বাচ্চাদের এত আমোদ দেখে টান খুশি হয়ে গেল। মাম্মাম মাম্মাম দেখো, এখানে কত প্লেট রাইস। এর মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। যাক, ছেলেটা এত সহজে যে মেনে নেবে সেটাতে ভাবেনি। হঠাৎ তেরে চোখ যায় একটা বাচ্চার দিকে। সব বাচ্চা হাসি খেলায় মেতে থাকলেও গ্রাউন্ডের এক পাশে মন খারাপ করে বসে আছে একটা গুলোমুলো কিউট বাচ্চা। তার সামনে টিফিন ক্যারিয়ারটা অবহেলায় পড়ে আছে। তে বাচ্চাটার বয়স আন্দাজ করলো হয়তো টানের বয়সই হবে, কিন্তু বাচ্চাটা এভাবে মন খারাপ করে বসে আছে কেন? এই কৌতূহলী হয়ে এগিয়ে গেল বাচ্চাটার দিকে। সামনে কারো উপস্থিতি অনুভব করে জেসি মাথা তুলে তাকালো। জেসিকে দেখে মুগ্ধ হলো। ইস, কত আদরে এই বাচ্চাটা। ইচ্ছে করছে লাল ফুলকো গাল দুটি টেনে দিতে। ও আদরে সুরে বলল, এই যে সোনা, তোমার নাম কি? জেসি চোখ পিট পিট করে বলে, আমার নাম জিয়ন জেসি। ওয়াও, অনেক সুন্দর নাম। কিন্তু কি হয়েছে বেবি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? মন খারাপ তোমার? জেসিদের আদরের সম্বোধনে গড়ে গেল। তার ছোট্ট জীবনে এমন ঘটনা নগণ্য। সে উপর নিচ মাথা দুলালো। তে চট করে জেসিকে কোলে তুলে নিল। তে মেয়ে বাচ্চাদের প্রতি অত্যন্ত দুর্বল, আর যদি হয় জেসির মতো কিউট বাচ্চা তাহলে তার কথাই নেই। হঠাৎ পেছন থেকে কেউ রাশভারী আওয়াজে ডেকে ওঠে, আমার জান। তে জেসিকে নিয়ে চমকে পেছনে ফিরল। একটা বিশাল দিকে উজ্জ্বল শ্যামবর্ণ স্যুট বুট পরা ভদ্রলোক গম্ভীর মুখে দাঁড়িয়ে। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে এর দিকে তাকিয়ে আছেন। কিন্তু তের কেন যেন লোকটাকে একদমই ভদ্র মনে হলো না। কেন কে জানে?